রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর স্যাংশন দেওয়ার প্রয়োজন পড়লে বাংলাদেশের পাশেই থাকবে ইইউ। ডক্টর ইউনূসকে সংস্থাটির আশ্বাস। ৬৮ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করছে দ্রুত জাতীয় নির্বাচন, বললেন আমির খসরু। যত তাড়াতাড়ি গণতান্ত্রিক পরিবেশ ফিরবে ততই মঙ্গল। প্রাণ বাঁচাতে ছাদের সিঁড়ি পর্যন্ত যেও হয়নি শেষ রক্ষা। রাজধানীর শাহজাদপুরে আগুনে দম বন্ধ হয়ে নিহত ৪। বিল্ডিং কোড মানা হয়নি ভবন নির্মাণে। চিলেকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। এখানে এই ৬ তলা ৭ তলা কিভাবে হলো, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass. রোহিঙ্গা এবং মিয়ানমার সংকট মোকাবেলাতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে বাংলাদেশের সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ইইউ কমিশনার। ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে ইইউ কমিশনার হাদজা লাহবিব এই আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর স্যাংশন দেওয়ার প্রয়োজন হলে সেই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশেই থাকবে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাদজা লাহবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সময় হাদজা লাহবিব জানান, ইউরোপীয় ইউনিয়ন এবছর রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতায় আটকে পড়া মানুষদের জন্য এই সহায়তা দেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে জ্বালানি সংযোগ, বিশেষ করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলামের সাথে বৈঠক শেষে ইইউ ইকুয়ালিটি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার হাদজা লাহবিব কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রতিশ্রুতি দেন ইইউ সহযোগিতার ব্যাপারে। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর স্যাংশন দেওয়ার প্রয়োজন হলে সেই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। It means sanctions against Myanmar. It means pressure, also economic pressure and support for the hosting communities here in Bangladesh and in the region. So we are also supporting the talks that are currently leading. We are well aware that the only sustainable solution for humanitarian aid is peace, by the way. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। বলেছেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে, নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে। যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে ততই মঙ্গল বলেও মন্তব্য করেছেন আমির খসরু। সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আর বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে, যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে, কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে।
জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর স্কটন লেডিস ক্লাবে জুলাই আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি এ সময় বলেছেন যে আহত এবং শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। জামায়াতের আমির বলেছেন, আহত এবং শহীদ পরিবারের সদস্যরা এই প্রথম পরিবারের প্রিয় সদস্যদের ছাড়া সাহরি এবং ইফতার করছে। এটা সেই পরিবারের সদস্যদের জন্য কতটা কষ্টের, এটা শুধু তারাই জানে। এই কষ্টে থাকা মানুষগুলোর সাথে ঈদের দিন ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি দিয়েছেন আমিরে জামায়াত। আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে, কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে। আমি দেশবাসীকে অনুরোধ করব, তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা কঠিন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণ অভ্যুত্থানের পরপরই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া গেলে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় রাজনৈতিক জনমত পাওয়া যতটা সহজ হতো, এখন ততটা হবে না। দেশের বেশিরভাগ মানুষ এই ধারণার সাথে পরিচিত নন। তারপরও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নে এনসিপির লক্ষ্য পূরণ নিয়ে আশাবাদী অনেকেই। আলামিন হক অহনের রিপোর্ট। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে শুক্রবার রাজধানীর মানিক মে এভিনিউয়ে নতুন দল এনসিপির আত্মপ্রকাশের সময় আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে বারবার উঠে আসে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা দেয় এই সেকেন্ড রিপাবলিক, যার বিষয়ে সাধারণ জনতার বেশিরভাগেরই তেমন ধারণা নেই। তবে সংবিধান পরিবর্তনের কথা উঠে আসে কারো কারো কথায়। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং কোনো রাজনৈতিক দল, শুধুমাত্র এনসিপি নয়, যে কোনো রাজনৈতিক দল যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এই জন্য একটা নতুন সংবিধান আমার মনে হয় অবশ্যম্ভাবী এই মুহূর্তে। মূল পরিবর্তন করে আবার নতুন করে যদি এটা লেখা যায়, আসলে বাংলাদেশের পক্ষে অনেক উপকার হতো। গণ অভ্যুত্থানের 7 মাস পর এনসিপির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ধারণা কেমন হতে পারে? মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটা হয়েছিল এটা হলো প্রথম রিপাবলিক, এবং 24-এ এসে এই রাষ্ট্রকে আবার দ্বিতীয় রিপাবলিক করার প্রয়োজনীয়তা হয়েছে। অর্থাৎ জনগণের মালিকানা আগেও ছিল, কিন্তু হারিয়ে যায় দীর্ঘ সময় ধরে। এখন এই রাষ্ট্রটাকে আবার যেন জনগণ ফিরে পায়, সেই জন্য এই রাষ্ট্রকে নতুনভাবে তৈরি করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আগের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন শাসন কিংবা রাষ্ট্র পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সহ সব দলের ঐক্য প্রয়োজন। সে লক্ষ্যে কতটা এগুতে পারবে নাহিদ ইসলামের নতুন দল? বহুগুণে কঠিন কাজ, কারণ আপনি পুরনো ন্যারেটিভ, পুরনো বয়ানকে যে বাতিল করে দিবেন, সেটা বাতিল করতেও তো আপনার একটা সময় লাগবে। নতুনভাবে আপনি শুরু করতে যাচ্ছেন, নতুন একটা সরকার শুরু করতে যাচ্ছেন, ওইটাই রাইট টাইম, ওইটাই গল্পটা শুরু হওয়ার রাইট টাইম ছিল। তখন এটা যদি আপনি বিপ্লব হিসেবে বলতে পারতেন, আখ্যা দিতে পারতেন, বলে যে বিপ্লব মানে সব পিছনের শেষ, নতুনভাবে নতুন কিছু শুরু হওয়া, সেটা তারা করতে পারেন নাই। পথ যত কঠিনই হোক, কেউ কেউ বিশ্বাস করেন জাতীয় নাগরিক পার্টির এই লক্ষ্য পূরণ অসম্ভব নয়। জুলাই আন্দোলনে অনেক মানুষ তাদের প্রাণ দিয়েছে, তাই আমরা চাই যে এত যে মানুষ তাদের প্রাণ দিয়েছে, এটা বদলে যেন আমরা আসলে একটা পরিবর্তন পাই, এবং এটা যদি অনেক কঠিনও হয় আমরা চাই তাও যেন তারা এই পরিবর্তনটা আনতে পারে। যদি আমরা সেকেন্ড রিপাবলিক সত্যিকার অর্থে গঠন করতে চাই, তাহলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা খুবই দরকার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে 4 জনের। সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন সেখানে। তাদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। ইতিমধ্যে প্রাণ বাঁচাতে ছাদের সিঁড়ি পর্যন্ত গেলেও তালাবদ্ধ থাকায় সেখানেই মারা যান 3 জন। ঘটনাস্থল থেকে ঘুরে এসে এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আকলাক মুস্তাফা।
দুপুর 12:15টার দিকে 6তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন দেখতে পায় পথচারীরা। 12:31 বারিধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরু করে আগুন নিয়ন্ত্রণের কাজ। দুপুর 1:04 নিয়ন্ত্রণে আসে আগুন। এরপর শুরু হয় তল্লাশি। ভবনটির দ্বিতীয় তলায় বিউটি পার্লার, সেখান থেকেই আগুনের সূত্রপাত। পুড়ে গেছে সব। ধারণা পার্লারের এসি থেকেই লাগে আগুন। এসি থেকে আগুনটা 3 তলা পর্যন্ত 4 তলা পর্যন্ত ছড়াইছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং পুলিশ ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা এসে এটাকে নিয়ন্ত্রণ করছে। বাড়ির যে মালিক ছিল তাদের বলা হয়েছিল যে আপনারা যে হোটেল ভাড়া দিলেন, এটা যে আগুনের ব্যাপার স্যাপার আছে, গ্যাস ট্যাস রাখার জন্য এটি সব কিছু বলে দিয়েছেন কিনা? হ্যাঁ, বলে দিছি। তৃতীয় তলা থেকে 6ষ্ঠ তলা পুরোটা আবাসিক হোটেল। তৃতীয় তলার একটি টয়লেট থেকে উদ্ধার করা হয় একজনের মরদেহ। নিহত মিরন জমাদ্দারের বাড়ি বরিশালে। সেখান থেকে ভোরে এসে হোটেলে ওঠেন। তার ছেলের আগামীকাল সৌদি আরব যাওয়ার কথা ছিল। রুমে পড়ে আছে তার ব্যবহার্য জিনিসপত্র। 6ষ্ঠ তলার সিঁড়ির পাশে পড়ে থাকতে দেখা যায় আরো 3 জনের মরদেহ। তীব্র ধোঁয়া থেকে বাঁচতে ছাদে উঠতে চাইছিলেন তারা, পারেননি, কারণ ছাদের দরজায় তালা। এইটি হচ্ছে 6 তলার একদম টপ ফ্লোর। এই 6 তলা পর্যন্ত এখন ধারণা করা হচ্ছে তারা নিচ থেকে সাফোকেশনের জন্য উঠে এসে বাঁচার চেষ্টা করছিলেন কিনা। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এখান দিয়ে বের হওয়ার যে রাস্তা, অর্থাৎ ছাদের যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি, এটার পাশেই ছাদের একটি অংশ আছে। এই জায়গাটা তালা মারা। এখন ধারণা করাই যাচ্ছে যে এই তালার কারণে হয়তোবা তারা এখান থেকে বেরিয়ে যেতে পারেননি। ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। খুঁজে পাওয়া যায়নি কোনো ফায়ার এক্সিট। সিঁড়ির জানালাগুলো খোলার সুযোগ নেই। প্রতি ফ্লোরে একটি করে ইউনিট, রুম 4টি করে। ধোঁয়া বের হওয়ার কোনো জায়গাই ছিল না। চিলেকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায় মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে মামলা হবে। এতে কারো গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই 6 তলা 7 তলা কীভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ভবন মালিক আর হোটেল ম্যানেজার কেউ ছিলেন না ঘটনাস্থলে। মোবাইল ফোনেও পাওয়া যায়নি তাদের কাউকেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, চট্টগ্রামের সাতকানিয়াতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ বেশ কয়েকজন। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জানতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা একটু জানাবেন, এবং পাশাপাশি জানাবেন যে আহতদের আসলে এই মুহূর্তে কি অবস্থা এবং ঘটনা আসলে কি ঘটেছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। স্মৃতি, একেবারে ঘটনা কি হয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে এক ধরনের ধোঁয়াশা এখনো পর্যন্ত আমরা দেখছি। যারা সাতকানির স্থানীয়রা রয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিচয় হচ্ছে নেজাম এবং সালেক। তাদের পরিচিতরা কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করেছে, তবে এখনো পর্যন্ত হাসপাতালে মরদেহ আসেনি। এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত ধোঁয়াশা। আমরা একটু কথা বলতে চাই। আপনাদের এলাকার ঘটনা, আপনি এসেছেন, শুনে কি শুনেছেন, কেন এসেছেন, কি কারণে এই ঘটনা ঘটেছে? আসসালামু আলাইকুম। আমরা শুনছি এখানে আমাদের কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। স্থানীয় লোকজন বলতে এখানে সরকারি কিছু সন্ত্রাসীরা ওখানে অবস্থান এখানে করতেছে। ওরা এই উৎপেতে আসে অনেক আগে থেকে। তো এরপরে আমাদের লোকজনকে জড়ো করে সবাই মারধর করছে শুনছি। এখন আমরা 2 জন স্পট ডেড, আরো হয়তো 2-1 জন মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং বিভিন্ন হাসপাতালে আরো অনেক লোক আসছে। যারা মারা গেছে তাদের পরিচয়? এটা আমাদের জামাতের সমর্থন কর্মী।
আসলে শুনছিলেন এটা আসলে ডাকাত যদিও বা বলা হচ্ছে, কিন্তু এখানে রাজনৈতিক একটি বিষয় রয়েছে। যারা নিহত হয়েছেন তাদেরকে জামাতের সমর্থক এবং কর্মী বলা হচ্ছে, এবং এখানকার যারা এসেছেন তারাও আসলে একটি রাজনৈতিক দলের সদস্য। তারাও আসলে বলছেন যে এটি আওয়ামী লীগের যারা রয়েছেন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাকাত বিষয়টি গুজব ছড়িয়ে এই ঘটনা ঘটেছে। তারপরও এখনো পর্যন্ত যেহেতু আমরা নিহতের বা আহতদের স্বজনদের সাথে কথা বলতে পারিনি, কথা বললে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এখানে আরো রয়েছেন লোকজন, আমরা একটু কথা বলতে চাই। আপনারাও তো এসেছেন, শুনে কি হয়েছিল আসলে ঘটনা? আসলে বিষয়টা হচ্ছে আমরা শুনছি নাজাম এবং আবু সালেহকে মেরে ফেলা হয়েছে, এটা শুনে আমরা এখানে চলে আসছি। বিস্তারিত কোনো এলাকা থেকে কোনো নিউজ পাইনি। ঘটনা ঘটিয়েছে এটা আমরা এখনো সঠিক বলতে পারতেছি না। কিন্তু ডাকাত বলেই তো আসলে এই ঘটনাটা ঘটানো হয়েছে। মাইকে আসলে বলা হয়েছিল ডাকাত। এটা অপপ্রচার ছাড়া আর কিছু হবে না, কারণ ওরা তো ডাকাতের মতো কোনো কিছু করে নাই। ওরা ডাকাত, ওরা তো ভালো মানুষ হিসেবে পরিচিত। এটা অপপ্রচার চালানো হচ্ছে। তারা দুজন কোন দলের সদস্য ছিল? এটা জামাত ইসলামী সমর্থিত লোক ছিল। কারা এই ঘটনা ঘটাতে পারে? জামাতের সাথে কার সেখানে দ্বন্দ্ব রয়েছে? এটা আসলে বিস্তারিত আমি বলতে পারবো না। আচ্ছা, একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনিও তো একটু যদি আসলে কি বলেন তো। উনি তো আসলে আমাদের এলাকায় একজন ভালো লোক ছিল। একটু বলেন তো ওনার কোনো এরকম কোনো খারাপ কিছু ছিল না। উনি আমাদের এলাকায়, আমি একই এলাকার মানুষ, তো আমি তো এখানে সিটাঙে থাকি, কিন্তু আমি যেটুকু জানি ওর খারাপ কোনো কিছু ছিল না। ও দীর্ঘ সৌদিয়া ছিল, ফাঁসির পরে ও গুলি কারা করেছে? গুলি করছে আমার মনে হয় এটা আওয়ামী লীগের দোসরেরা করছে। ওরকম তো আমাদের এখানে ওর কোনো এরকম কিছু নাই, দুশ্মনী বলতে কিছু নাই। গুলিতে কয়জন গুলিবিদ্ধ? এটা এখন আমি শিওর জানি না, এখানে আসলে বলতে পারবো। মারা গেছে কয়জন এটাও তো বলতে পারবো না, এখানে না আসলে কিভাবে বলবো আমি। আচ্ছা, সবাই আসলে স্মৃতি শুনছেন যারা, তারাও কিন্তু বিষয়টি জেনে হাসপাতালে ছুটে এসেছেন। কয়জন গুলিবিদ্ধ আছে কিংবা কতজন নিহত হয়েছেন সেই বিষয়টি এখনো পর্যন্ত বিস্তারিত আসলে কেউ বলতে পারছেন না। তারপরও আমরা হাসপাতালে রয়েছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে 5 জনকে গুলিবিদ্ধ নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে এখান থেকে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হয়তো এখান থেকে বেসরকারি হাসপাতালের দিকে যাব, সেখানে যদি আহত নিহতের কোনো স্বজনদেরকে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আসলে বিস্তারিত তথ্য জানা যাবে যে তারা কি আদৌ ডাকাত দলের সদস্য কিনা, কিংবা এটি একটি ডাকাতের গুজব ছড়িয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। সব মিলিয়ে আমরা আসলে যখন একেবারে পুলিশ সদস্য কিংবা নিহতের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে কথা বললে কিন্তু স্মৃতি এই বিষয়টি একেবারেই পরিষ্কার হবে। তারা আদৌ ডাকাত ছিলেন কিনা, কিংবা নাকি পলিটিক্যাল বিষয়টাকে সামনে এনে এটি এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে, বিস্তারিত আমরা স্মৃতি পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ সুমন আপনাকে। বরিশালে যুবদল নেতা হত্যার ঘটনায় অভিযুক্তের বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর কাউনিয়া এলাকাতে 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সর্দারের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রোববার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় কাউনিয়া থানায় শাহিন এবং তার স্ত্রী সন্তান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এবার মব তৈরি করে রাজধানীর লালমাটিয়ায় 2 নারী হেনস্থা করা হয়েছে। শনিবার বিকেলে এই ঘটনাটি এলাকায় তৈরি করেছে এক ধরনের উদ্বেগ, সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মব তৈরি করে কাউকে মারধর করার ঘটনায় রাষ্ট্র ব্যবস্থা না নিলে যে কেউ আক্রান্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সমাজ বিজ্ঞানীরা। ঘটনাস্থল ঘুরে এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। লালমাটিয়ার এ ব্লকের মাঠ লাগোয়া পশ্চিম পাশের গলিতে 2টি চায়ের দোকান। সপ্তাহে 3 দিন গলি জুড়ে বসে অস্থায়ী বাজার, বাকি সময় খুব একটা চলাচল নেই এখানে। শনিবার বিকেলে এই গলির মুখে চা সিগারেট হাতে ছিলেন 2 নারী। প্রকাশ্যে তাদের ধূমপান নিয়ে আপত্তি তোলেন স্থানীয় একজন। ও শৈল পুরুষটার শৈলের রক্ত, মেয়েটার কাছে রক্ত নাই, কিন্তু চিল্লাপাল্লা কাছে খুব ফুটপথের উপর দাঁড়ায় আছে। আমি আবার মুখের দিক তাকায় আছি যে এত জোরে মুখ চলছে এই মেয়ে, গালাগালি ও কাচ্ছে লাস্টে
আমি তাকায় আছি, আমি তো কোনোই কথা বলিনি। আমার এখানে মুখের দিক তাকা কি দেখি সেই কি হয়েছে একটা মেয়ে মানুষ যখন আপনার প্রথম চা মারার পরে পরে কাপটা মারছে, মারার এখানে ওনাটা ফাইটে গেছে, রক্তে পুরাটা অনেক মানুষজনের রিস্কালা আছে, সিএনজি অনেক লোকজন আছে। এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। জানালেন উভয় পক্ষই ছিল উত্তেজিত। কে সিগারেট খাবে কে সিগারেট খাবে না সেটা তো দোকানদারের ব্যাপার আর কাস্টমারের ব্যাপার। যখন দেখছি যে মেয়েদের গায়ে হাত দিচ্ছে তখন আমি চলে আসছি। ভালো লাগেনি আমার কাছে ভালো লাগেনি। এই বিষয়ে ভুক্তভোগী নারীরা অসুস্থ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে অভিযুক্ত মোহাম্মদ রিঙ্কুর বাসায় 2 ঘন্টা অপেক্ষা করেও দেখা মেলেনি তার। সুকৌশলে এড়িয়ে গেলেন গণমাধ্যম। এদিকে এই 2 নারী শিক্ষার্থীকে নিপীড়ন ও দেশ জুড়ে চলা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সোমবার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও কুশপুত্তলিকা দাহ করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদ থেকে, সেটা আমাদের মাথায় আসে না। সমাজবিজ্ঞানীরা বলছেন, ঘটনা যাই হোক, বর্তমানে একে অন্যের উপর চড়াও হওয়া নিত্যদিনের বিষয় হয়ে গেছে। কিছু হয়েছে সেখানে সম্মান বা শ্রদ্ধার জায়গাটুকু নেই, সেক্ষেত্রে যেটা হতো পারতো আলাপ আলোচনা হতে পারতো, তর্ক বিতর্ক হতে পারতো, আরো 1 ঘন্টা তর্ক বিতর্ক হোক না কেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকবে না বিপরীত মতের প্রতি। দেশের নানা স্থানেই পাবলিক মব তৈরি করে এমন হেনস্থার ঘটনা ঘটছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এর সমাধান করতে হবে। কক্সবাজারে নারীরা একলা একলা হাঁটাহাঁটি করতে পারছে না, তাদেরকে মবের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। 32 নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার মবের মধ্যে পড়ছে। তখন এই মবগুলোর বিরুদ্ধে যখন কঠোর অবস্থান না আসে কেন্দ্র থেকে, একেবারে স্টেট থেকে, তখন আসলে খুব কঠিন হয়ে যায় হঠাৎ করে একটা মবকে সামনে রেখে কথা বলা বা এটার বিরুদ্ধে দাঁড়ানো। এদিকে সচিবালয়ে এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, 2 নারীর সাথে যা হয়েছে তা পরিকল্পিত কোনো ঘটনা নয়। মেয়েগুলো ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নেই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজড দৌড়ে এসে করছে তাও না। তো এগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কী হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায়টি দিয়েছেন। আইনজীবীরা বলছেন যে শেষ পর্যন্ত খালাস পেলেও এই মামলায় অমানবিক হয়রানির শিকার হয়েছেন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল খালেদা জিয়ার করা আপিল গ্রহণ করে হাইকোর্ট, কিন্তু শুনানি হয়নি আর। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নেওয়া হয় এই মামলার শুনানির উদ্যোগ। গেল বছরের 27 নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুদক। শুনানি শেষে হাইকোর্টের খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগও। অনেকদিন পরে বিচার পেয়েছি, কিন্তু অনেক হেরাস হয়েছে। বেগম খালেদা অনেক হয়রানির সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সে দেখতে হয়েছে, এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি। নিছক হয়রানির জন্যই করা হয়েছিল এই মামলা বলছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলা বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই, তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে, এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। 2010 সালের তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন সহ 3 জনকে। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকেও খালাস দেয়া হয় খালেদা জিয়াকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
রেকর্ড কাটছাঁট করা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। চলতি অর্থবছরে ব্যয় ছেটে ফেলা হয়েছে প্রায় 18.5%। জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্প অ্যাপসে অন্তর্ভুক্ত না হলে অর্থ ছাড় বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা উপদেষ্টা এ সময় জানিয়েছেন যে 7 মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র 22%, যা আগে ছিল সর্বোচ্চ 30% পর্যন্ত। 1 দশকের বেশি সময় ধরে উন্নয়ন ব্যয় হয়েছে লাগামহীন অনিয়ম। ইচ্ছামতো হাতে নেওয়া হয়েছে প্রকল্প, যাচাই বাছাই ছাড়াই আছে বরাদ্দের অভিযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম এনইসি সভায় কাটছাঁট করা হয়েছে উন্নয়ন ব্যয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে 49,000 কোটি টাকা ব্যয় কমিয়ে আনা হয়। সংশোধিত এডিপির আকার এখন 2,26,000 কোটি টাকা। মোট প্রকল্প সংখ্যা 1437। স্বাধীনতা পরবর্তী এত বড় অঙ্কের এডিপি কাটছাঁট আগে হয়নি কখনো। 18% কমিয়ে সংশোধন করা হয়েছে। এই অনুপাতেই বৈদেশিক ঋণ ও সাহায্যের সংশোধন এই পর্যায়েই কমেছে। অর্থবছরের প্রথম 7 মাসে ব্যয় করা গেছে বরাদ্দের মাত্র 22%। অন্যান্য সময় এই হার দাঁড়ায় 27 থেকে 30%। জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে গোপনে বাস্তবায়ন করা প্রকল্প বন্ধ হবে অর্থ ছাড়। প্রথম 7 মাসে 27% থেকে 30% পর্যন্ত ব্যয় হয়ে থাকে, বাকিটা শেষের দিকে বেশি জোরে দ্রুত ব্যয় হয়। আমাদের ক্ষেত্রে এই 7 মাসে 22% ব্যয় হয়েছে। যেসব প্রকল্প চলমান কিন্তু আছেই পড়েই আছে মন্ত্রণালয়ে, অর্থ বরাদ্দ হয়ে আছে বলে ওই প্রকল্পগুলোতেই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। অর্থবছরের প্রথম 7 মাসে বেশি অর্থ ব্যয় হয়েছে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রণালয়। তবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা মন্ত্রণালয় ব্যয় করেছে কম। বলা হয় এই 2 খাতে অবকাঠামো নির্মাণ হয়েছে বিস্তর, এখন দরকার প্রশিক্ষণ ও জনবল নিয়োগ। স্বাস্থ্যসেবা খাতে বাস্তবায়ন কম হচ্ছে, বরাদ্দ ছিল, বাস্তবায়ন কম হচ্ছে। আমার নিজের খাত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, এখানেও বাস্তবায়ন কম হচ্ছে। স্বাস্থ্য খাতে অনেক জায়গায় স্থাপনাগুলো আছে, অবকাঠামোর থেকেও অনেক বেশি প্রয়োজন হলো নার্স, ডাক্তার বেশি নিয়োগ দেওয়া। জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই সরকারের হাতে নেওয়া নতুন প্রকল্প বাস্তবায়ন। বাজেটের আগে অভ্যুত্থান হলে উন্নয়ন ব্যয় এত বড় হতো না বলেও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা কমিশনই আয়োজন করে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রাখা হয়েছে। সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এদিকে নাম পরিবর্তন হচ্ছে পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের। নতুন নাম হিসেবে চূড়ান্ত হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বিসিবির বোর্ড সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে করা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশটি দিয়েছেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগ। একই সাথে আদালতে যারা বিক্ষোভ করেছেন তাদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন আপিল বিভাগ। রিট আবেদনের প্রেক্ষিতে গেল 6 ফেব্রুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6,531 জন প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এ সময় বলা হয়েছিল, কোটা সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে। রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন বঞ্চিতরা।
নিয়োগ বহালের দাবিতে এক পর্যায়ে রাস্তায় নামেন ভুক্তভোগীরা। সড়ক অবরোধ থেকে সচিবালয়ে ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেন। আন্দোলনের মুখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুনানি শেষে হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না, 6531 জনের যে পরিবার সবার বিজয়। স্থগিতাদেশের ফলে নিয়োগের বাধা কাটল বলছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের রায়ের দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন আদালত। যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ গ্রান্ট করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি, আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। এর আগে গত বছরের 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর দুর্গম চরে অভিযান চালিয়ে 20 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার রায়পুরা উপজেলার এক দুর্গম চরে এই অভিযান চালিয়েছে সেনাবাহিনী, আর্মি, এভিয়েশন, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স। অভিযানে 20 জনকে আটকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় 1.5 শতাধিক অস্ত্র এবং 3টি মোবাইল ফোন। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্ন করতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একটি চরে গতকালকে থেকে আজকে পর্যন্ত একটি যৌথ অভিযান পরিচালনা হয়। এই যৌথ অভিযানে আমরা সর্বমোট এখন পর্যন্ত 20 জনকে গ্রেফতার করেছি, যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক মামলা আছে এবং তাদের ওখান থেকে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। প্রায় 14 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 6 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে প্রায় 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 13,96,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং গণমিছিল করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেছেন যে দীর্ঘদিন ধরে মিরপুর উপজেলার একটি মহল চাঁদাবাজি, দখলদারি এবং টেন্ডারবাজি করে আসছে। ইউএনও বিবি করিমুন্নেসা দায়িত্ব নেওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণেই মূলত স্বার্থান্বেষী মহলটি নানা রকম ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। অবিলম্বে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্ব স্থানে বহাল রাখার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এর আগে 13 ফেব্রুয়ারি উপজেলা সভাকক্ষে আওয়ামী লীগ সরকার মনোনীত চেয়ারম্যানদের সাথে ইউএনওর একটি সভার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রমজানের দ্বিতীয় দিনে জমজমাট রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। নানা পদের মুখরোচক খাবারের আয়োজন নিয়ে হাজির ছিল ব্যবসায়ীরা। তারা বলছেন ক্রেতাদের কথা মাথায় রেখে মূলত গেল বছরের মূল্যেই বিক্রি করছেন ইফতার আইটেম। ক্রেতারাও ঘরে তৈরি ইফতারের পাশাপাশি স্বাদ নিচ্ছেন রেস্টুরেন্টের বিভিন্ন আইটেমের।
রাজধানীর বেইলি রোড বিখ্যাত নামকরা বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবার দোকানের জন্য। তাই রমজান মাসে এখানে যে ভালো মানের ইফতার আইটেম পাওয়া যাবে এমনটাই আশা করেন ভোক্তারা। প্রতিবারের মতো এবারও বিভিন্ন রেস্টুরেন্ট তাদের টেবিল চেয়ার সরিয়ে বানিয়ে ফেলেছেন ইফতার বাজার। টেবিলে সাজানো একের পর এক লোভনীয় খাবার, আইটেমও প্রচুর, এক একটার এক এক নাম। একদমই প্রথাগত ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ছাড়াও এই ইফতার বাজারগুলোতে মিলবে আলু চপ, জুসি চিকেন, লেগ পিস, চিকেন শাসলিক, বিফ শিক, ডিম চপ, চিকেন আচারি, কাবাব, ফুলকপি চপ, চিকেন বটি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন বারবিকিউ ও বিফ এবং মাটনের নানা আইটেম। আর জিলাপি, বুন্দিয়া সহ নানা রকম মিষ্টান্ন আইটেম তো আছেই। পুরান ঢাকায় যে ইফতারটা বিক্রি হয় সেই ইফতারের ইফতারটা আমরা বেইলি রোডে দিয়ে থাকি, কারণ অনেক যানজট, অনেক লোক যেতে পারে না। ইফতারের যাবতীয় যা যা লাগে সব কিছুই আছে এখানে। জিলাপি আছে আমাদের 3 ধরনের, হালিমটা, শিক কাবাবটা আর দই বড়া বা দই এগুলাই একটু বেশি নেওয়া পরে। ঘরের ইফতার পছন্দ করি, প্রেফার করি। তো ঘরের বাইরে যেটা হয় যেমন দই বড়া, আমি দই বড়াটা নিতে এসেছি এখানে। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। দোকানিরা বলছেন দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় কোনো আইটেমের দাম বাড়ানো হয়নি। আমাদের যে আগের মেনু থেকে যে প্রাইসগুলো আছে এই প্রাইজই আমরা ইফতারের খাবারগুলোও এই প্রাইজই রাখা আছে। নাগালের ভিতরে রাখছি আমরা, পাবলিক এখান থেকে যাতে ফিরি না যায় এভাবে রাখছি আমরা স্যার। মান ভালো, মানসম্মত খাবার। দাম যদি বেশি হয় অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বিকাল ঘনিয়ে এলেই ক্রেতারা আসতে শুরু করেন এইসব ইফতার বাজারে। কারো ঘরোয়া পার্টি, কেউ অফিসের জন্য, কেউ বা ঘরে তৈরি আইটেমের পাশাপাশি কিছুটা রেস্টুরেন্ট ফ্লেভার যোগ করতে নিতে এসেছেন পছন্দের আইটেম। এর তারা হাইজিনিক মেনটেন করে করতেছে, এটা ভালো লাগতেছে। প্রায় নেই আমরা এখান থেকে, বিহেভও ভালো, ওনাদের খাবারের মানও ভালো। এখানকার ইফতার খুবই ভালো, মার্জিত এবং সবচেয়ে টেস্টি। তারপরে দামে অন্যান্য দোকান থেকে মনে হলো যে দামটা একটু সাশ্রয় আছে। বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে আরও জমে উঠবে ইফতার বাজার। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সাথে বৈঠক করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের একটি প্রতিনিধি দল। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন অফিসে হয় এই বৈঠকটি। সভায় আগামী নির্বাচনের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সকল বিদেশি ফ্লাইট চালু, বিমানের ভাড়া কমানো, শিক্ষা এবং সংস্কৃতির প্রসারে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পাশাপাশি নানা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিনিধি দলে ছিলেন মাসুদ আহমেদ, ডক্টর মুজিবুর রহমান, নুরুল ইসলাম মাহবুব, সৈয়দ আব্দুল কায়ুম কয়সার সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। লেবাননের শ্রমবাজারে ভিসাপ্রাপ্ত বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখা। রোববার দাওরা সিআইটি কলেজে হয় এই মানববন্ধনটি। এতে উপস্থিত ছিলেন সেখানে এই সংগঠনটির লেবানন শাখার সভাপতি ফিরোজ ডাকুয়া সহ প্রতিষ্ঠানের অন্যান্য নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। গত বছর লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের ফলে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে লেবাননে জনশক্তি পাঠানো বন্ধ ঘোষণা করে। এখন দেশটির যুদ্ধাবস্থার সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও তুলে নেওয়া হয়নি এই নিষেধাজ্ঞা। এতে বিপাকে পড়েছেন দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা সহ লেবাননে যেতে ইচ্ছুক ভিসাপ্রাপ্ত বাংলাদেশিরা। আমরা চাই অতি সত্বর ম্যান পাওয়ার চালু কইরা অসহায় যারা আছেন তাদেরকে লেবাননে দ্রুত ম্যান পাওয়ার কার্ড হাতে দিয়ে লেবাননে প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাতে বেড়ে চলেছে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা। বাংলাদেশিদের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে বাস করেন প্রায় 13 লাখ বাংলাদেশি প্রবাসী। দেশীয় খাদ্যপণ্যের সন্ধানে বিভিন্ন মার্কেটে ছুটে যান তারা। এই বৃহৎ গোষ্ঠীর কথা মাথায় রেখে মূলত বাংলাদেশি খাদ্যপণ্য মজুত করার কথা ভাবছে সুপার শপ এবং হাইপার মার্কেটগুলো। তেমনই একটি প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড সেভ হাইপার মার্কেট। তাদের 17টিরও বেশি সুপার মার্কেটে কাজ করছেন অনেক বাংলাদেশি। তবে সরাসরি পণ্য আনার জন্য বাংলাদেশে সোর্সিং অফিস চালু করতে চান তারা।
প্রবাসীদের জন্য অত্যন্ত বিরাট একটা সুযোগ। আমরা বিদেশে বসেও বাংলা ভাষাতে কোরআনের তাফসির শুনতে পাচ্ছি। এই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা যেখানে আছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে দাওয়াত করছি যে কোরআন নাজিলের মাসে আসুন, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআন শিক্ষার জন্য আমরা এই দাওরাত তাফসিরে আসি। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। রোববার বাংলাদেশ কমিউনিটি মসজিদ এবং ইসলামিক সেন্টারে এ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠানের সূচনা বক্তব্য করেছেন বিশেষ অতিথি এবং স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজউদ্দিন আইবি। সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং নুরুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজনে উপস্থিত ছিলেন সেখানে হিজ মেকার ফাদার ডমিনিক বেল, ফাদার জর্জ ওয়াসফি এবং কমিউনিটি নেতা জালাল আহমেদ। এছাড়াও সেখানে ছিলেন স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ প্রবাসী বাংলাদেশিরা। আয়োজনের শেষে দেশ এবং জাতির মঙ্গলে বিশেষ দোয়া করেন মসজিদের খতিব আহমাদুল ইসলাম। বাংলাদেশ প্রবাসীদের উদ্যোগের এরকম কোনো প্রতিষ্ঠানে সেটাই ছিল আমার প্রথম আশা এবং এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল এবং আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আবার আসবো এবং আমি আবার এসেছি। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস। আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন মানার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত এবং অস্ট্রেলিয়া। দুবাইয়ে ম্যাচ শুরু হবে আজ দুপুর 3টায়। পরিসংখ্যান বলছে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি মানেই হাড্ডাহাড্ডি লড়াই আর টান উত্তেজনা। অনেকেরই দাবি করছেন যে অঘোষিত ফাইনালিস্ট ম্যান ইন ব্লুরা। আবার কারো কারো মতামত ভারতকে বধ করবে মাইটি অস্ট্রেলিয়া। টানা 3 ম্যাচে জয় পেলেও এখনও বেশ কিছু জায়গায় দুর্বল টিম ইন্ডিয়া, বিশেষ করে ফিল্ডিংয়ে। একের পর এক ক্যাচ ফেলেছেন রোহিতরা, যা চোখে পড়েছে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও। সব মিলিয়ে 3 ম্যাচে মোট ক্যাচ পড়েছে 6টি, যা সুখবর হতে পারে মাইটি অস্ট্রেলিয়ার জন্য। অপরদিকে রবীন্দ্র জাদেজার অফ ফর্ম, উইকেট তুলতে পারেননি বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে। তবে কিউইদের বিপক্ষে 1 উইকেট পেয়ে তৈরি আছেন সেমির জন্য। ভারতীয় ব্যাটারদের মধ্যে 100-র ওপর স্ট্রাইক রেটে খেলছেন কেবল রোহিত ও হার্দিক। একই উইকেটে সব ম্যাচ খেলায় বল ঠিকমতো ব্যাটে আসছে না। সেমিফাইনালে যদি দ্রুত রান তোলার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিপাকে পড়তে পারে ভারতীয় ব্যাটাররা। তবে এসব কিছুকে সরিয়ে রাখলে মাইটি অজিদের হারানোর ক্ষমতা রাখে ভারত। সমর্থকরা বলছেন ভারতকে কেউ যদি হারাতে পারে তাহলে শুধুমাত্র অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যেই হয়তো দলে পরিবর্তন এনেছে অজিরা, যে কিনা তুরুপের তাস হয়ে হারিয়ে দিতে পারে ভারতকে। চোটের কারণে ছিটকে যাওয়া ম্যাথিউ শর্টের বদলে বাড়তি এক স্পিনার দলে নিয়েছে তারা, যেখানে সেমিতে ভারত বধের বড় হাতিয়ার হতে পারেন স্পিনার কুপার কনলি। দুবাইয়ে বাড়তি সুবিধা পায় স্পিনাররা, তাই তো একাদশে কুপারের থাকা প্রায় নিশ্চিত। এছাড়া অ্যাডাম জাম্পা ও বেন ডারউইশ তো থাকছেনই। ব্যাটারদের মধ্যে রান বন্যা করার ক্ষমতা আছে জশ ইংলিশের। আছেন সবশেষ 9 ম্যাচে 245 রান করা স্টিভেন স্মিথও, যাদের দিকে থাকবে বাড়তি নজর। সবশেষ 2006 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল অজিরা, আর 2009 সালের পর এবারই প্রথম সেমিতে জায়গা হয়েছে তাদের। তাই তো এখান থেকে ট্রফি নিয়েই দেশে ফিরতে চায় মাইটি অস্ট্রেলিয়া। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।